শুরুতেই জানিয়ে দেব, গাজায় পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল, দাবি সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের। জানিয়ে দেব, গাজার স্কুলগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ মানবাধিকার সংস্থার। এদিকে মুখোমুখি মঞ্চে ট্রাম্প ও কমলা হ্যারিস, বিতর্কে থাকবে কঠোর নিয়মাবলী। সর্বশেষ জানিয়ে দেব, ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনা। গাজায় পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল, সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের স্বীকারোক্তি। ইহুদিবাদী ইসরায়েল সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক বলেছেন, গাজা উপত্যকায় বিজয় নয় বরং পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল। তিনি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে একজন উন্মাদ জুয়ারি বলে মন্তব্য করেছেন। এহুদ বারাকের এই বক্তব্যের উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যম রোববার এই খবর জানিয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী ঢুকছে উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, গাজায় ইসরায়েলি বাহিনী কোনো সুস্পষ্ট কৌশল বা পরিকল্পনা চোখে পড়ছে না। বারাক বলেন, কয়েক বছরের জন্য গাজায় অবস্থান নেওয়ার কোনো কারণ নেই এবং কোনো লাভ নেই। নেতানিয়াহু বরং উন্মাদ জোয়ারের মতো গাজায় আটক ইসরায়েলি বন্দীদের জীবন বিপন্ন করে চলছেন। যুদ্ধ শেষ হওয়ার পর মিশরের সঙ্গে গাজা সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোরে ইসরায়েলি সেনা মোতায়েন রাখার জন্য নেতানিয়াহুর যে গো ধরেছেন তার তীব্র সমালোচনা করেছেন এহুদ বারাক। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতির সঙ্গে ফিলাডেলফি করিডোরের কোনো সম্পর্ক নেই এবং নেতানিয়াহু একটি ব্যর্থ প্রচেষ্টা চালাচ্ছেন। বারাকের দুদিন আগে ইসরায়েলি বাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বলছিলেন, গাজায় চলমান সামরিক অভিযানের জের ধরে ইসরায়েলের পতন ঘটে যেতে পারে। মেজর জেনারেল ইতেজাক ব্রিক আরও বলেন, গত 11 মাসে সামরিক অভিযানের ফলে ইসরায়েলি সেনাবাহিনী এরই মধ্যে দুর্বল হয়ে পড়েছে। জেনারেল ব্রিক বলেন, ইসরায়েল যদি গাজায় একই লক্ষ্যবস্তুতে বারবার আঘাত হানতে থাকে তাহলে আমরা হামাসকে তো পরাজিত করতেই পারবো না, বরং উল্টো আমাদেরই পতন ঘটবে। এদিকে গাজার স্কুলগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল, বলছে মানবাধিকার সংস্থা। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা গাজা উপত্যকার স্কুলগুলোতে সুপরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সুইজারল্যান্ড ভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। এটি বলছে, এসব স্কুলে হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনি নাগরিক অবস্থান করা সত্ত্বেও ইসরায়েলি সেনারা ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে যাচ্ছেন। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস মনিটর এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, আগস্ট মাসের শুরু থেকে এই পর্যন্ত ইসরায়েল গাজায় সাধারণ মানুষের আশ্রয় গ্রহণকারী 16টি স্কুলে পাশবিক হামলা চালিয়ে 217 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং আরও শত শত মানুষকে আহত করেছেন, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু রয়েছে। মানবাধিকার সংস্থাটি বলছে, গত এক সপ্তাহ ধরে গাজায় আবাসিক ঘরবাড়ি, বাণিজ্যিক কেন্দ্র, জনতার ভিড় এবং আশ্রয় কেন্দ্রগুলোতে পদ্ধতিগতভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের গাজাবাসীকে টার্গেট করছে দখলদার সেনারা। সুইজারল্যান্ডের মানবাধিকার সংস্থাটি বলছে, তারা যেসব বক্তব্য দিয়েছেন তার সপক্ষে উপযুক্ত দলিল প্রমাণ হাতে রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, তাদের ফিল্ড টিম শনিবার মধ্যরাতে গাজার দুটি বর্বরোচিত হামলার ঘটনা রেকর্ড করেছে। ইসরায়েলি সেনারা ওই রাতে জাবালিয়ায় হালিমা আস সাদিয়া স্কুলে এবং উত্তর গাজার আন নাজলা স্কুলে হামলা চালায়। স্কুল দুটিতে ঘরবাড়ি হারিয়ে শত শত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। ওই দুই হামলায় অন্তত 4 জন নিহত এবং বহু লোক আহত হয়েছেন। এর আগে শনিবার দিনের আলোয় উত্তর গাজা সিটির আমর ইবনে আস স্কুলে আশ্রয় গ্রহণকারী ফিলিস্তিনি জনগণের উপর বোমাবর্ষণ করে দখলদার সেনারা। ওই হামলায় 4 জন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হন বলে মানবাধিকার সংস্থাটি জানিয়েছেন। এদিকে মুখোমুখি কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প, বিতর্কে থাকবে কঠোর নিয়মাবলী। মার্কিন রাজনীতির দুটি এখন কেন্দ্রীভূত কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আসন্ন বিতর্কের দিকে। বিতর্কের নিয়মাবলী নিয়ে দীর্ঘ সমালোচনা ও আলোচনার পর অবশেষে আমেরিকার বিখ্যাত সম্প্রচার মাধ্যম এবিসি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। দুই প্রার্থী এবিসির নিয়মাবলী মেনে সম্মতি দিয়েছেন, তবে বিতর্কটি হবে দর্শকবিহীন। এই বিতর্কের সঞ্চালক হিসেবে থাকবেন ডেভিড মুইর এবং লিন্ডসে ডেভিস। বিতর্কটি চলবে 90 মিনিট ধরে। মাঝখানে দুটি বিজ্ঞাপন বিরতি রাখা হবে। এক প্রার্থী যখন কথা বলবেন, অপর প্রার্থীর মাইক তখন বন্ধ রাখা হবে, যাতে প্রতিপক্ষের বক্তব্যে হস্তক্ষেপ না করা হয়। সঞ্চালকরাই প্রশ্ন করবেন, আর কোনো প্রশ্ন প্রার্থীদের আগাম জানানো হবে না। প্রত্যেক প্রার্থী তাদের উত্তর দেওয়ার জন্য পাবেন 2 মিনিট করে সময়। এরপর প্রতিপক্ষের যুক্তি খণ্ডনের সুযোগও থাকবে, যার জন্য আরও 2 মিনিট সময় দেওয়া হবে। পাশাপাশি স্পষ্টীকরণের প্রয়োজন হলে আরও 1 মিনিট অতিরিক্ত সময় পাওয়া যাবে। বিতর্কের শেষে প্রার্থীরা 2 মিনিটের সমাপনী বক্তব্য রাখার সুযোগ পাবেন। বিতর্কের শুরুতে ভার্চুয়াল টসের ফলাফলের ভিত্তিতে
প্রথমে কমলা হ্যারিস বক্তব্য দেবেন। দুজনই পুরো বিতর্কের সময় মঞ্চে পোডিয়ামে দাঁড়িয়ে থাকবেন। তাদেরকে কাগজ কলম ব্যবহারের সুযোগ থাকলেও চিরকুট বা নোট রাখতে পারবেন না। এছাড়া বিজ্ঞাপন বিরতির সময় প্রচারণা শিবিরে কারোর সঙ্গে কথা বলার সুযোগ থাকবে না। এর আগে ট্রাম্প প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বিতর্কে লজ্জাজনক পরাজয়ের সম্মুখীন হন, যার পর বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। এই সুযোগে ডেমোক্র্যাটরা কমলা হ্যারিসকে তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেন। কমলা হ্যারিস ইতিহাসের প্রথম কৃষ্ণাঙ্গ নারী এবং দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প তার বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। যদিও জাতীয় জরিপে কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন, তবুও ট্রাম্প বারবার তাকে খাটো করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প বিতর্কে তার স্বভাবসিদ্ধ আক্রমণাত্মক কৌশল অনুসরণ করবেন। তার বয়স ৭৮ বছর এবং হ্যারিসের উদ্যম তাকে কঠিন অবস্থায় ফেলছে। বিশেষজ্ঞ এরিন ক্রিস্টি বলেছেন, এই ধরনের ভিন্নমুখী দুই প্রার্থীর মধ্যে বিতর্ক এর আগে কখনো দেখা যায়নি, তাই এবারের বিতর্কটি হবে অত্যন্ত উত্তেজনাপূর্ণ এবং ফলাফলের নির্ধারক। এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও উত্তেজনা বিরাজ। ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই দলের ডাকে রবিবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এটি ছিল পিটিআইয়ের জাতীয় নির্বাচনের পর প্রথম বড় বিক্ষোভ। গণমাধ্যম আল জাজিরার মতে এই বিক্ষোভ ইমরান খানের দলকে নতুন করে সক্রিয় করে তুলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া বিভিন্ন অডিও ও ছবিতে দেখা গেছে হাজার হাজার পিটিআই নেতাকর্মী মিছিল নিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে অগ্রসর হচ্ছেন। শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেওয়া হলেও তাদের অগ্রযাত্রা থামানো যায়নি। ইমরানের সহচর, ঘনিষ্ঠ সহচর হাম্মাদ আজহার বলেছেন, ইমরান খানের মুক্তি না হওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না। অন্যদিকে লাহোরে পিটিআই নেতা এবং প্রখ্যাত আইনজীবী সালমান আকরাম রাজা বলেছেন, দুর্নীতিবাজ ও অনভিজ্ঞ রাজনীতিবিদদের হাত থেকে পাকিস্তানকে বাঁচাতে পারেন একমাত্র ইমরান খান। ইসলামাবাদ প্রশাসন বিক্ষোভ ঠেকাতে আগে থেকেই শহরের বিভিন্ন পয়েন্টে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন। তারা শহরের প্রবেশ পথগুলোতে বড় বড় কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিল, কিন্তু পিটিআই কর্মীরা সেই বাধা অতিক্রম করে রাজধানীতে প্রবেশ করতে সক্ষম হন। বিক্ষোভকারীদের একজন রাবিনা গফর আল জাজিরাকে বলেন, আমাদের জন্য রাজধানীতে পৌঁছানো সহজ ছিল না, সব রাস্তা বন্ধ ছিল, কিন্তু আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম। ইমরান খানের মুক্তির দাবিতে যখন ডাক দেওয়া হয়েছে তখন আমরা তা উপেক্ষা করতে পারি না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়েই যাব। পিটিআই নেতাদের মতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের দমনের নানা অপচেষ্টা চালাচ্ছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ফুটেজে দেখা গেছে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করছে। পাল্টা হিসেবে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ছে এবং এতে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং এপ্রিল মাসের পার্লামেন্টের অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতাচ্যুত হন এবং 2023 সালের আগস্ট মাসে কারাগারে আটক রয়েছেন। ইসলামাবাদ পুলিশ এর একজন মুখপাত্র জানিয়েছেন, বিক্ষোভ চলাকালীন পুলিশের সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়, যার ফলে কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন সিনিয়র কর্মকর্তাও রয়েছেন।